হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ঘটনা কাহিনীর ৪৫ নম্বর এপিসোডে। আজকের ঘটনার নাম শেষ লোকাল। ঘটনাটি পাঠ করে শোনাবো আমি রিতম। আর বেশি না লেট করে ঘটনাটা শুরু করছি। শিয়ালদা স্টেশন থেকে রাত 11:30 শেষ লোকালটা হুইসেল মেরে ছাড়তেই সুজয় ছুটতে ছুটতে ট্রেনের গেটের দিকে এগিয়ে গেল এবং একজন হাত বাড়াতে সুজয় তার হাতটা ধরে ট্রেনের ভেতর প্রবেশ করল। ভেতরে ঢুকে দেখল সুজয় ট্রেনের কামরাটা পুরোটাই ফাঁকা। তবে একটু আগে যে লোকটা হাত বাড়িয়ে সুজয়কে ট্রেনের ভেতর ওঠালো, সেই লোকটা একটা কালো চাদর দিয়ে তার মুখটা ঢেকে রেখেছে। সুজয় গিয়ে বসলো সেই লোকটার সামনের সিটে। এই দিকটায় যে হারে ঠান্ডা পড়েছে, তাতে করে এই রাতে বাইরে কেউ বের হবে না, এটাই স্বাভাবিক। তাই ট্রেন এত ফাঁকা কেন মাথায় অপান্তর ভাবলাম, এটাই স্বাভাবিক। কি বলো মশাই? কালো চাদরের মধ্যে থেকে অপরিচিত সেই লোকটা ধরা ধরা সুরে বলল, হ্যাঁ, সে তুমি ঠিক বলেছ। তবে এত রাতে তুমি বা কেন এই ট্রেনে উঠতে গেলে? শীতের গভীর রাতে শখ করে ট্রেনেও চাপলে নাকি? তারপর সুজয় বলল, আপনার কাছে কি আর বলবো আমার দুঃখের কথা। আজ রাতেই আমার দাদু মারা গেছেন। আজ শুক্রবার ভালো দিন, তাই যতই রাত হোক আজ রাতেই মামারা দাদুর শেষকৃত্য সম্পূর্ণ করবে। কাল শনিবার পড়ে যাচ্ছে, নয়তো ধরুন বাড়িতে রেখে দিলে দোষ টোষ পাবে। তাই যতই রাত হোক শেষকৃত্য আজই সম্পূর্ণ হবে। তাই ওই জন্য তো এত রাতের ট্রেনে নামখানাতে আমার মামা বাড়ি যাচ্ছি। স্টেশনে নেমে গাড়ি পাই তো ভালো, নয়তো পায়ে হেঁটেই শ্মশানে চলে যাব। সবটা শুনে সেই চাদর মুড়ি দেওয়া লোকটা কেমন যেন গম্ভীরভাবে বলে উঠল, দাদু মারা গেছে বলে আজ এই শীতের রাত তড়ি করে ছুটে ছুটে মামা বাড়ি যাচ্ছ। তবে 2 বছর ধরে তো কাকতে মিনতি করার পরেও দাদুকে একবার দেখতে যাওয়ারও সময় পেলে নাও। এই হলো তোমার গাফিলতি। তারপর সুজয় মনে মনে ভাবতে লাগলো, 2 বছর ধরে দাদু আমাকে দেখতে চেয়েছে, অথচ আমি নানান কাজের জন্য মামা বাড়িতে যেতে পারিনি। তবে এই কথা এই অপরিচিত লোকটা কিভাবে জানলো? আশ্চর্য। তারপর সুজয় সামনে বসে থাকা গম্ভীর লোকটাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ, অনেক দিন ধরেই দাদু আমাকে দেখতে চেয়েছিল বটে, তবে কোনোভাবেই সময় বের করে দাদুকে দেখতে আসার সময় পাইনি। এ কথা সত্য, কিন্তু মশাই আপনি এই কথা কিভাবে জানলেন? কালো লোকটা বলল, জানি জানি, আমি সবই কথা জানি। কারণ তোমার দাদু এই সব কথা আমাকেই বলেছে। আমি তোমার দাদুর বন্ধু হই। আমরা একসাথেই কলকাতায় ফলের ব্যবসা করতাম। মাস 2 আগে তোমার দাদুকে দেখতে গেছিলাম। তখন তোমার দাদু প্রহ্লাদ এই সব কথা আমাকে শুনিয়েছিল। চলো, আজকে আমিও যাচ্ছি তোমার সাথে, তোমার দাদুর শেষকৃত্য উপস্থিত থাকতে। কথাগুলো শুনে সুজয় কিছুতেই বিশ্বাস করতে পারল না। তার সামনে সবটা কেমন গুলিয়ে এলো। সুজয় মনে মনে ভাবল, লোকটা পাগল নাকি? এত রাত্রে ট্রেনে উঠে বলছে উনি নাকি আমার দাদুর বন্ধু, আর এমনভাবে চাদর মুড়ি দিয়ে বসে আছে যে বোঝাই যায় না ভালো মানুষ নাকি ছিনতাইবাজ। তারপর সুজয় বলল, তো আপনি বলেছিলেন নাকি মাস 2 আগে আমার দাদুকে দেখতে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে কি দেখলেন? কালো লোকটা বলল, দেখলাম আমার বিপত্নিক বন্ধু প্রহ্লাদ 2 ছেলে 2 বৌমার তীব্র অবহেলায় তিলে তিলে কেমন জানি শেষ হয়ে যাচ্ছে। তারপর সুজয় বলল, তো আপনি যখন দেখলেন আমার দাদু এতটা কষ্টে আছে, তো তাকে সঙ্গে করে আপনার বাড়িতে নিয়ে আসলেন না কেন? কিংবা আমাদেরকেই খবর দিতে পারতেন, আমরা এসে আমার দাদুকে নিয়ে যেতাম। এই সব কথাবার্তার মাঝে
ট্রেনটা চলে এসেছে সোনারপুর জংশনে। ট্রেনের লাইন পরিবর্তনের কারণে ট্রেনের ভিতরে জ্বলতে থাকা টিউবলাইটগুলো হঠাৎ নিভে গিয়ে ঘনকালের জন্য সমস্ত ট্রেন জুড়ে নেমে আসা এক বিস্তীর্ণ অন্ধকার। বাইরের আকাশে তখন কৃষ্ণপক্ষের কষ্টে চাঁদ উঠেছে, চারিদিক একেবারে নিস্তব্ধ। এমন সময় হঠাৎ সুজয়ের পকেটে সুজয়ের মোবাইলটা বেজে ওঠে। সুজয় ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ বড় মামা বলো। ফোনের ওপার থেকে বড় মামার কণ্ঠস্বর ভেসে আসে, এই হ্যাঁ রে বাবা, কোথায় আছিস? নামখানা লোকাল ট্রেন পেয়েছিলি তো? সুজয় বলল, হ্যাঁ মামা ট্রেন পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখন সোনারপুরে আছি, তুমি চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব। একটু বাদে কম্পার্টমেন্টের সমস্ত আলো জ্বলে উঠেছে এবং সেই আলোয় সুজয়ের হঠাৎ চোখ গেল নিজের পায়ের দিকে। সে দেখে পায়ের তলার নিজের মেঝেটা পুরো লাল টকটকে রক্তে ভরে যাচ্ছে এবং সেই রক্ত সামনে বসে থাকা লোকটার পায়ের তলা থেকে বেয়ে বেয়ে আসছে। সুজয় বলল, এ কি, এখানে এত রক্ত কিভাবে এলো? এই যে ও মশাই, আপনার পা দুটি একটু দেখুন, হয়তো কেটে টেটে গেছে, নাহলে এত রক্ত আসলো কোথা থেকে? কিন্তু সুজয়ের কথায় ওই লোকটা বেশি পাত্তাই দিল না। বোধহয় বক বক করতে করতে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে লোকটা। এইসব ভাবতে ভাবতে সুজয় মাথা নিচের দিকে করে, নিচের দিকে তাকাতেই দেখতে পেল লোকটার পায়ের চাদর সরাতেই লোকটার পা দুটো সম্পূর্ণ উল্টো। লোকটার পায়ের গোড়ালি দুটো সামনের দিকে এবং আঙুলগুলো পিছনের দিকে। এমন দৃশ্য দেখে সুজয়ের চোখ চড়ক গাছে উঠে গেল। হঠাৎ করেই তার মনে পড়ল সেই তার ছোটবেলাকার কথা। ছোটবেলায় এরকম কত গল্পই সে শুনেছে, যেখানে ভূতের পা নাকি উল্টো হয়। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে তার মাথাটা ভারী হয়ে আসছে। তার চোখের সামনে যেন নেমে আসছে অন্ধকার। এমন পরিস্থিতিতে সুজয় কি করবে তা বুঝে উঠতে পারে না। প্রচণ্ড ভয়ে সে আঁতকে ভাবতে থাকে, গভীর রাতে ট্রেনের মধ্যে এটা কোন সব ফ্যাসাদে পড়লাম। হে ভগবান, আমার যে বুকের ভেতর টুকটুক করছে। এমন সময় সেই কালো চাদরে মোড়া লোকটা বলে উঠল, ভয় পেও না, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কিন্তু সুজয় কি করে বলবে যে সেই তার ভয়ের কারণ? সুজয় নিজের সমস্ত মনন শক্তি এবং একাগ্রতাকে সম্মান করে একটু সরে গিয়ে একটা সিট দখল করে সেখানে পুরোটা দখল করে সেখানে শুয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথে ট্রেনের জানলার বাইরে থেকে আকাশের কাস্তে চাঁদ গুটি গুটি পায়ে যেন এগিয়ে যাচ্ছে পশ্চিমে। শীতের কুয়াশায় বাইরের গ্রাম্য পরিবেশ একেবারে যেন ঢেকে যাচ্ছে। খেজুর গাছে ঝোলানো ভারে টপ টপ করে রস পড়ছে, আর গ্রাম্য পরিবেশের সৌন্দর্যতা পরিবেশটা ভেঙে দিয়ে ট্রেনটা ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। অতঃপর ট্রেন এসে দাঁড়ালো নামখানা স্টেশনে। ট্রেনের ভিতর চাদর মুড়ি দেওয়া লোকটা সুজয়কে ডাকছে, কই গো বাবু, ওঠো, এই যে নামখানা স্টেশন চলে এসেছে যে, কই গো ওঠো। লোকটা ডাকে ঘুম থেকে উঠল সুজয়, আর সেই লোকটাকে দেখতে পেল না সুজয়। সুজয় বলল, কই আপনি কোথায় গেলেন? আপনাকে তো দেখতে পারছি না। স্টেশনের শেষ প্রান্তে জমাট বাঁধা অন্ধকার। সেই লোকটা বলল, এই তো আমি এখানে, এদিক দিয়ে এসো। তোমার মামারা এতক্ষণে শ্মশানে চলে এসেছে, তাই বাড়িতে না গিয়ে আমার সঙ্গে সঙ্গে এসো। লোকটার কথায় কেমন যেন খটকা লাগলো সুজয়ের। সুজয় মনে মনে বলল, না, মামারা যে এখন বাড়িতে নেই
তারা দাদুর মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, এই কথা উনি নিশ্চিত করে কিভাবে বলতে পারে? তৎক্ষণাৎ অন্ধকার থেকে লোকটা বলে উঠল, কি অত ভাবছো? ভাবছো আমি তোমাদের মতো ফোন টোন ব্যবহার না করেও কি করে ভাবলাম তোমার দাদুর মৃতদেহ নিয়ে বেরিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এইসব তো আমার জানা কথা। সুজয় এইসব কথায় বিস্তৃত না হয়ে লোকটার দিকে তাকিয়ে তাকে অনুসরণ করে হাঁটতে শুরু করলো। এমন সময় সুজয়ের পকেটে থাকা ফোঁটা তুলতে সুজয়ের বড় মা বলল, সুজয় বাবা, তুই স্টেশন দিয়ে নেমে সোজা শ্মশানে চলে আয়, আমরা ওখানে এসেছি। তারপর সুজয় বলল, মামা, আমি সোজা শ্মশানের দিকেই যাচ্ছি, স্টেশনে সবেমাত্র নেমে শ্মশানের রাস্তাটাই ধরেছি। এই বলে সুজয় ফোনটা কাটতেই অন্ধকার ছেকে সেই বয়স্ক লোকটা আস্তে আস্তে বলল, কি মিলল তো আমার কথা? এসো এসো, তাড়াতাড়ি পা চালিয়ে হেঁটে এসো। সুজয় আর কথা বাড়ালো না। সে মন্ত্রমুগ্ধের মতো লোকটাকে অনুসরণ করতে লাগলো। আর এমন মুহূর্তে সুজয়ের মনের মধ্যে কয়েকটা কথা পাক খেতে লাগলো। ট্রেনের মধ্যে দেখা এই লোকটার উল্টো পা, এই লোকটার শরীর থেকে দরদর করে রক্ত বেরিয়ে আসা, এইসব কি আমার চোখের ভুল নাকি ভ্রম? আর এই অন্ধকারে পায়ে পা মিলিয়ে চলা, এটাও কি ভ্রম নাকি লোকটা আদৌ মানুষ নয়? আর কিন্তু যদি কোনো প্রেতাত্মা হয়, তাহলে আমার কোনো ক্ষতিই বা করছে না কেন? এই সব ভাবতে ভাবতে এবং লোকটার পেছনে হাঁটতে হাঁটতে সুজয় তার বড় মামাকে ফোন করলো এবং ফোনটা কানে ধরে সুজয় তার মামাকে ফোন করে ফিস ফিস করে জিজ্ঞাসা করলো, বলছি মামা, দাদুর কি কোনো বন্ধু ছিল? এমন কোনো বন্ধু যে 2 মাস আগেও দাদুকে দেখে গেছে? সুজয়ের এমন প্রশ্ন শুনে ওপার থেকে সুজয়ের বড় মামা বলে উঠল, না, তোর দাদুর বন্ধু বলতে তো ওই পাড়া প্রতিবেশী কয়েকজন সমবয়সী লোক ছিল, বাইরের বন্ধু তো ছিল না। তবে 2 মাস তো দূরে যাক, 2 বছরেও কোনো বন্ধু তো দাদুর সাথে দেখা করতে আসে। কথাটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল সুজয়ের। ফোনের ওপার থেকে বড় মামা বলল, আচ্ছা তুই আয়, বুঝলি? তারপর কি দেখতে এসেছে না এসেছে বলবো, ঠিক আছে? এখন রাখলাম। ফোনটা কাটার সাথে সাথে অন্ধকারে থাকা বয়স্ক লোকটা প্রচণ্ড অট্টহাসি হেসে উঠল। আমি কি তা জানার জন্য এত উৎসাহ? তবে শোনো আমি কে। সঙ্গে সঙ্গে ভেসে এলো দূর থেকে শ্মশান যাত্রীদের কলরবের আওয়াজ। এমন সময় লোকটা নিজের শরীরের ওপর থেকে চাদর সরিয়ে বলল, দেখো দেখো আমি কে। সুজয় দেখল অন্ধকারের মধ্যে একটা আলোর জ্যোতি। তার সামনে দাঁড়িয়ে আছে তার দাদু প্রহ্লাদ। সেই জ্যোতিটা দাদুর শরীর থেকে টিকরে বেরিয়ে আসছে। দূর থেকে সেই হরিনাম সংকীর্তন এখনো শোনা যাচ্ছে। এত রাতে তুই ঠিকঠাক আসতে পারবি কি পারবি না? তাই আমার মৃত্যুর পরেও আমার শরীর থেকে আমার আত্মাটা বেরিয়ে গিয়েছিল তোকে এগিয়ে আনার জন্য। সামনেই শ্মশান, তুই চলে এসেছিস। যা, শেষবারের মতো আমার মুখটা অন্তত একবার দেখে নে। আর কিছুক্ষণ পরই তো তোর বড় মামা আমার মুখে আগুন দেবে, তখন আর শেষ দেখা হবে না। যা, তাড়াতাড়ি যা, গিয়ে শেষ দেখা দেখে নে। আমি এলাম। এই বলে সুজয়ের সামনে থাকা আলোর জ্যোতিটা আবার অন্ধকারে পরিণত হলো। সবটা বুঝতে পেরে সুজয় মরি বাঁচি বলে ছুটে সেই শ্মশান চত্বরের দিকে পালিয়ে গেল। এই ছিল আজকের ঘটনা কাহিনীর
45 নম্বর এপিসোড আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন। শুভরাত্রি।